এই সুনন্দা, তাড়াতাড়ি এসো, ফ্লাইট মিস হয়ে যাবে যে। লেক টাউনের সামনেটা আবার বিশাল জ্যাম থাকে। চশমা আর ওষুধের ব্যাগটা নিয়েছো তো? মুখোশের আড়ালে মুখ, ছায়ার ঘরে শব্দের সুখ, চোখের সামনে যে ছবি সত্যি নয়, সত্যি নয়। রাত ভর শরীর জুড়ে নাগপাশ খেলা করে, সবচেয়ে কাছে যে ছায়া সত্যি নয়, সত্যি নয়। মুখোশ আসে, মুখ লুকায়, গল্পের শেষ এভাবেই হয়। মুখোশ আসে, মুখ লুকায়, গল্পের শেষ এভাবেই হয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ। আমস্টারডামের আকাশে হালকা কুয়াশা, অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে। কলকাতার মতো এখানেও দুর্গাপুজোর আয়োজন তুঙ্গে। বিদেশের মাটিতে পুজোর আড়ম্বর কম হলেও আন্তরিকতার কিন্তু কোনো ত্রুটি নেই। এই সময় হাজির হয়েছেন অমলেন্দু চট্টোপাধ্যায়, সঙ্গে তার স্ত্রী সুনন্দা চট্টোপাধ্যায়। তারা এসেছেন তাদের মেয়ে ত্রিনা চট্টোপাধ্যায়ের কাছে। বাবা মার দেওয়া আদরের নাম অবশ্য রিনি। রিনি গত 4.5 বছর ধরে আমস্টারডামের একটি বহুজাতিক কোম্পানির আইটি বিভাগে কর্মরত। আমস্টারডামের নিউ স্লটেন এলাকা। এখানেই ত্রিনা থাকে একটি 2 কামরার ফ্ল্যাটে। ঝকঝকে সকালে অমলেন্দু ঘুম থেকে উঠেই ইউটিউবে মহালয়া চালিয়ে দিলেন। ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গম্ভীর গলা। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা। সুনন্দা যে এতে বেশ বিরক্তই হয়েছেন তা বলাই বাহুল্য। এক প্রকার ঝাঁঝিয়ে উঠেই বললেন, আজকে তো অষ্টমী, তুমি হঠাৎ করে মহালয়া শুনতে বসলে কেন? দেখেছিস রিনি তোর বাবার কাণ্ড। ছাড়ো না মা, বাবাকে নিজের মতো এনজয় করতে দাও। আচ্ছা আমি বেরোচ্ছি, অনেক কাজ আছে, বিকেলে আবার তাড়াতাড়ি ফিরতেও হবে। তোমরা কিন্তু বিকেলে রেডি হয়ে থেকো, সৌম্যদার পুজোয় যাবো আজ একবার, মনে আছে তো? অনেকবার বলেছে, আজকেও না গেলে খুব খারাপ হবে। কি গো, শুনে নিয়েছো তো রিনি কি বলেছে? সময় মতো রেডি হয়ে নিও, আমি কিন্তু তোমার পিছনে বারবার লেগে থাকতে পারবো না। কলকাতায় আজ সবে পঞ্চমী, আর এখানে নাকি অষ্টমী। কি অদ্ভুত ব্যাপার বলো তো। কি করবে বলো, এখানে তো উইকেন্ডেই পুজো করতে হয়, না হলে তো অনেকেই আসতে পারে না। না তাও ঠিক। যাই হোক, তোর মাকে বলে দে আমি কিন্তু রেডি হতে একদম দেরি করি না। এসব বাজে বদনাম, পরবো তো পাজামা পাঞ্জাবি। ও মা, কেন? আমি যে ধুতিটা দিলাম সেটা তো একদিনও পরলে না। উফ, আচ্ছা আচ্ছা, এখন আমার এইসব রেফারি হওয়ার সময় নেই মা, আমি বেরোলাম, টাটা, বিকেলে রেডি হয়ে থেকো। কি গো, আরো এক কাপ চা খাবে নাকি? ফ্লাস্কে কিন্তু তোমার মেয়ে ভরে রেখে গেছে। কি ব্যাপার, আজকে নিজে থেকে চা সাজছো যে? আমি বললে তো ক্ষেপে লাল হয়ে যাও। হ্যাঁ, আমি তো সবসময় রাগই করি। এত বছর ধরে তো পাশের বাড়ির মঞ্জুষা তোমাকে চা করে দিয়ে গেছে। মঞ্জুষা কিন্তু খাসা চা বানায়। কি বললে? ঠিক আছে, তাহলে এবার কলকাতায় গিয়ে ওর চাই খেও। আমি যে প্রত্যেকদিন ইউনিভার্সিটিতে যাওয়ার আগে চা বানিয়ে দিতাম, সেটা তো ভুলেই গেছো দেখছি। আহা, রাগ করছো কেন?
তুমি তো কথাই শেষ করতে দাও না। বলছিলাম মঞ্জুষা চাটা ভালোই বানায়, তবে তোমার মতো না। আর কলেজ যাওয়ার আগে বানানো চাটা ওহ পুরো অমৃত। খালি চিনিটা থাকে, বাদ দাও। সুনন্দা, প্রাক্তন অধ্যাপিকা, রসায়ন পড়াতেন কলকাতার নামী এক কলেজে। স্বেচ্ছা অবসর নিয়েছেন 1 বছর আগে। এখনও মাঝে মাঝে অতিথি অধ্যাপক হিসেবে বিভিন্ন কলেজে যান। তবে মনের ইচ্ছে অবসরপ্রাপ্ত স্বামীর সঙ্গে দেশ বিদেশ ঘুরে দেখা। ছোটোখাটো হাসি খুশি গোলগাল চেহারার এই মানুষটি আজও কেমিস্ট্রি নিয়ে চর্চা করতে খুব ভালোবাসেন। আচ্ছা, অনেক হয়েছে, এই নাও চা, আমি গেলাম স্নানে। যাওয়ার আগে আমাকে রিপোর্টিং ফ্রম স্কটল্যান্ড ইয়ার্ড বইটা দিয়ে যাও তো, যেটা রিনি কিনে রেখেছে। কাল একটা দারুণ ইন্টারেস্টিং কেসের কথা পড়লাম, বুঝলে? তোমাকে পরে বলবো। সুনন্দা স্নান সেরে এসে খাবার গরম করতে বসলেন। বেশ কয়েকবার অমলেন্দুকে ডাক দিলেন। সাড়া না পেয়ে পাশে গিয়ে হালকা ঠেলা দিয়ে বললেন, কি গো, আজ বই দিয়েই পেট ভরাবে নাকি? কখন থেকে বলছি ওঠো, এরপর তো আবার বেরোতেও হবে। কি বললে? কোথায় যাবো আবার? উমা, সকালে রিনি বলে গেল না, ওর অফিস কলিগদের পুজোয় যেতে হবে তো আজ। আজ এই বইটা শেষ করব ভাবছিলাম যে সুনন্দা, তুমি আর রিনি বরং ঘুরে এসো। তবে ছেলে মেয়েগুলো খেটে খুঁটে করছে সেটা ঠিকই। তা তুমি না গেলে ওদের উৎসাহ দেবে কে? রিনি দুঃখ পাবে তুমি না গেলে। আচ্ছা আচ্ছা, পরে ভাবছি। আগে একটু পেট ভরানোর প্রক্রিয়ায় মন দিই। অমলেন্দুর না আসার ব্যাপারটা বিশেষ ধোপে টেকেনি। রিনির এক ধমকেই কাজ হয়েছে। 3 জনেই এসে পড়েছেন অ্যামস্টেলভিনের দুর্গাপুজোয়। ঘড়িতে তখন সন্ধে 7:30 বাজে। রিনি আজ বেজায় সেজেছে। ছিপছিপে লম্বা চেহারায় গোলাপি রঙের মেখলা বেজায় মানিয়েছে। ওর পিঠ অবধি লম্বা চুল আজ আবার সুনন্দা খুব যত্ন করে বেঁধেও দিয়েছেন। মণ্ডপে এসেই রিনি সৌম্যর খোঁজ করতে শুরু করল। এই পুজোরই একজন কর্মকর্তা সৌম্য রিনির অফিসে চাকরি করে। দুজনের টিম আলাদা হলেও বন্ধুত্ব ভালোই। অ্যামস্টেলভিনের এই পুজোর বয়স মাত্র 4 বছর, কিন্তু তার মধ্যেই বেশ গুছিয়ে নিয়েছে। দর্শনার্থীর ভিড়ও কিছু কম নয়। ভিড় ঠেলে এগিয়ে সৌম্যকে দেখতে পেল রিনি। সৌম্যদা, দেখো, মা বাবাকে নিয়ে এসে পড়েছি। জানি তুমি বলেছিলে আরো আগে আসতে, কিন্তু সত্যি বলছি এর আগে আর সময় পাইনি। ফাইনালি। নমস্কার কাকু কাকিমা, খুব ভালো লাগলো জানেন তো আপনারা এলেন। কাকু, আমি কিন্তু আপনার বিরাট ফ্যান। আপনার বেশ কিছু কেসের কথাও আমি জানি। ওই যে ভবানীপুরের ট্রিপল মার্ডার কেসটা আপনি যেভাবে সলভ করেছিলেন, উফ, বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। আসলে আমার মেজো মাসি আমায় সব বলেছিল। উনি তো ওই বিল্ডিংয়েই থাকেন। বাট কাকু, হ্যাটস অফ টু ইউ। ও বাবা, তুমি তো দেখছি ইন্টারন্যাশনালি ফেমাস। অটোগ্রাফ দিতে হবে তো দেখছি। ও তাই নাকি? আরে এটা তো আমাদের কাজের অংশ। যাকে এই পুজোর মধ্যে আর এসব খুনোখুনির কাহিনী তুলো না। অমলেন্দু হলেন লালবাজার গোয়েন্দা দপ্তরের প্রাক্তন অফিসার। তবে দেখে অবশ্য বোঝার উপায় নেই। একেবারে নিপাট ভালো মানুষের মতো চেহারা। উচ্চতা 5 ফুট 7.5 ইঞ্চি, চোখে মোটা ফ্রেমের চশমা। নিয়মিত শরীরচর্চার ফলে এখনো বেশ নির্মেদ এবং ঝরঝরে। পরিপাটি করে আঁচড়ানো চুলে পাক ধরেছে ঠিকই, কিন্তু মগজের ধার 1 ফোঁটাও কমেনি। চাকরি থেকে রিটায়ার করলেও চারদিকে কি হচ্ছে তার খোঁজ খবর রাখেন। তার ডিটেকটিভ ইনস্টিংক্ট কখনো ঘুমায় না। সৌম্য, রিনি আমাকে আগেই বলেছিল, এখন দেখছি তোমাদের ব্যবস্থাপনা কিন্তু ভারী চমৎকার। ওই
আমরা চেষ্টা করছি আর কি, একেবারেই ঘরোয়া আয়োজন। সত্যি তোমরা যে নিজের হাতে পুজোটার আয়োজন করছো সেটাই তো বড় ব্যাপার। এই অরুণাভ, ত্রিদীপ, এদিকে আয়, আলাপ করিয়ে দিই ট্রিনার বাবা মার সঙ্গে। সৃজিতা, শ্রেয়সী এরা কোথায়? দেখতে পাচ্ছি না। ত্রিদীপ, অরুণাভ এগিয়ে আসলো। সৌম্যর সঙ্গে তারাও এই পুজোর প্রধান উদ্যোক্তা। দলে আরও কয়েকজন আছে, তারা এখন নিজ নিজ কাজে ব্যস্ত। অমলেন্দু এবং সুনন্দার সঙ্গে আলাপচারিতা করবার পর আবার যে যার কাজে মন। আপনারা বসুন কাকু কাকিমা, এক্ষুনি সন্ধ্যা আরতি শুরু হবে তো, আমি একটু অন্যদিকে যাচ্ছি। ট্রিনা, প্লিজ ওদের খেয়াল রাখিস, আর কিছু লাগলে অবশ্যই আমাকে বলবি। যথা সময় আরতি শুরু হল, কিন্তু হঠাৎ সৃজিতা, এই সৃজিতা পড়ে গেছে। কেউ ডাক্তার আছে? কেউ ডাক্তার আছে কি? এখানে কোনো ডাক্তার আছেন? কেউ কি সাহায্য করতে পারবেন? ভিড়ের মধ্যে একজন ডাচ ভদ্রলোক এগিয়ে আসলেন। Ik kan helpen. Ik ben een dokter. প্লিজ একটু জায়গা ছেড়ে দিন, একটু আসতে দিন তো ওনাকে। এদিকে একটু আসুন না প্লিজ। Ze is er niet meer. কি বললেন? She is no more. I am sorry. নেই? নেই মানে কি? কি করে সম্ভব? She was just fine few minutes ago. চোখের সামনে এক জলজ্যান্ত মানুষের হঠাৎ করে নেই হয়ে যাওয়া যেন বিশ্বাসই করা যায় না। সৌম্য হঠাৎ যেন ফিরে গেল কলেজের দিনে। সময়টা কলেজের দ্বিতীয় বর্ষ। কলেজে ছোট করে সরস্বতী পুজোর আয়োজন হয়েছিল। ভলেন্টিয়ার হিসেবে যোগ দিয়েছিল ফার্স্ট ইয়ারের সৃজিতা। সেই থেকেই ওদের বন্ধুত্বের শুরু। অরুণাভ আর ত্রিদীপও পুজোর কাজে হাত লাগিয়েছিল। সৃজিতা ভয়ানক কথা বলতো আর সারাক্ষণ হাসতো। এই ত্রিদীপ, ফুলগুলো ঠিকভাবে সাজাও তো, সব একেবারে উল্টো করে রেখেছো। জানো সৃজিতা, তুই না থাকলে পুজোটাই হতো না। ঠিকই বলছিস, ও একাই তো কাজ করছে। সৌম্যর চোখ ভিজে এলো। যে বন্ধুত্বটা একটা পুজোর প্রস্তুতিতে শুরু হয়েছিল, সেটা আরেকটা পুজোয় এমন মর্মান্তিক পরিণতি পাবে তা সে ভাবতেই পারেনি। সম্বিত ফিরল পুলিশের সাইরেনের আওয়াজে। সকলেই স্তম্ভিত। সৃজিতা, যে খানিক আগে ছুটোছুটি করে পুজোর কাজ সামলাচ্ছিল, সে আর নেই। ডাক্তার বললেন হার্ট ফেলিওর, কিন্তু অমলেন্দু যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। হার্ট ফেলিয়ার? এরকম সাডেন কোল্যাপস? বহু বছরের ফরেন্সিক ট্রেনিং থেকে অমলেন্দু জানেন ইনস্ট্যান্ট ডেথ কোনো সাধারণ প্যাটার্নে ফিট করা সম্ভব নয়। কি বলছো? এখন কিছু বলা যাবে না, বুঝলে, কিন্তু এই রকম হঠাৎ মৃত্যু ভিড়ের মধ্যে কোনো ট্রমা ছাড়া সন্দেহজনক লাগছে। পুজো মণ্ডপ থেকে কেউ থানায় খবর দেয়। কিছুক্ষণ আগে যেখানে শঙ্খধ্বনি ছিল, এখন সেখানে শুধু স্তব্ধতা। সৌম্যর মুখ থমথমে। শ্রেয়সী সৃজিতার নিথর দেহের পাশে বসে হাউ হাউ করে কাঁদছে। দূরে দাঁড়িয়ে আছে ত্রিদীপ এবং অরুণাভ। রিনি হতবাক। মা বাবাকে নিয়ে সে বিপাকে পড়েছে, না পারছে সেখান থেকে বেরোতে, না থাকতে।
ঘটনার 15 মিনিটের মধ্যে ডাচ পুলিশ এসে উপস্থিত হয়। ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার পল ভ্যান্ডার ওয়াইক চারদিকে একবার ভালো করে জরিপ করে নিলেন। যে ডাক্তার সৃজিতাকে চেক করেছিলেন তার সঙ্গেও কথা বললেন। নেদারল্যান্ডের নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে প্রথমে মিউনিসিপ্যাল ডাক্তারের কনফার্মেশন নিতে হয়, তারপরই পুলিশ তদন্ত শুরু করতে পারে। The doctor said this might be a heart attack, but we will need a postmortem to confirm. Please clear the area and submit your names and numbers for further questioning. পুলিশের নির্দেশ অনুযায়ী এবারের পুজো বন্ধ করতে বাধ্য হলো সৌম্যরা। সকলের মন খারাপ। পুলিশ তাদের মতো করে তদন্ত শুরু করেছে। একে একে সবার স্টেটমেন্টও নেওয়া হয়েছে, কিন্তু এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আজ দশমীর সন্ধ্যা। আমস্টারডামের আকাশ এখনো ধূসর। রিনির অ্যাপার্টমেন্টে সবাই চুপচাপ। রাত 10টা পেরিয়ে গেছে, কিন্তু কারো ঘুমোবার কোনো তাড়া নেই। সৃজিতার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই কারো মনে আনন্দ বা উৎসাহ নেই। রিনি, তুই সৃজিতাকে চিনতিস? হ্যাঁ, চিনতাম, মানে ঠিক চিনতাম বললে একটু বাড়িয়ে বলা হবে। পুজোতেই আলাপ হয়েছিল কয়েক বছর আগে, দু একবার কফি খেতে গেছি ওদের সঙ্গে, এইটুকুই। ইস, এটা ভেবেই খারাপ লাগছে। এতটুকু বাচ্চা মেয়ে, এরকম শুভ দিনে এই কাণ্ডটা না ঘটলেই হতো। আচ্ছা, ওদের বাড়িতে খবর দেওয়া হয়েছে? সে তো জানি না মা। আমি সকালে সৌম্যদাকে ফোন করেছিলাম। ওরা তো সবাই খুবই আপসেট। শ্রেয়সী নাকি প্রচণ্ড কান্নাকাটি করছে। পুলিশ আপাতত ওদের শহর ছেড়ে যেতে মানা করেছে। তার মানে ওরা তদন্ত শুরু করে ফেলেছে। পোস্টমর্টেম রিপোর্টটা যদি জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমি যা ভাবছি সেটা ঠিক কিনা। কি ভাবছো তুমি? কালো কিছু একটা বলছিলে তো? না, একটা সন্দেহ হচ্ছে বুঝলে, তবে আমি এখনো নিশ্চিত নই। কি সন্দেহ বাবা? তুমি পুলিশকে বলবে না একবার? তাহলে ওরাও হয়তো কিছু সূত্র পাবে। ঠিক এখনই কোনো আনুষ্ঠানিক অভিযোগ করতে চাই না, দুদিন দেখি, তারপর না হয়। অমলেন্দু কখনোই নিজের প্রাথমিক সন্দেহ কাউকে জানান না। চাকরি জীবনে এমন অভ্যাসেই তিনি সফল ছিলেন। ধৈর্যই ছিল তার অস্ত্র। বহু জটিল কেস তিনি এইভাবে সমাধান করতে পেরেছেন। এই ঘটনার পর আরও দুদিন কেটে গেছে। পুলিশের তরফে কোনো নতুন খবর আসেনি। অমলেন্দু আর সুনন্দা অবশ্য মাঝে মধ্যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু রিনি তাদের বেশি মাথা ঘামাতে বারণ করেছে। দেখো, তোমরা এখানে কদিনের জন্য এসেছো, এই এত দূরে বিদেশে এসে ঝামেলায় জড়ানো কিন্তু একদম ঠিক নয়। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে তা কি আর এড়ানো যায়? তৃতীয় দিন বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ হঠাৎ রিনির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সৌম্যর নাম দেখে রিনি অবাক। এত রাতে ফোন, ব্যাপারটা কি? হ্যালো সৌম্যদা, এত রাতে সব ঠিক আছে তো? ত্রিদীপ আত্মহত্যা করেছে। কাকুকে নিয়ে তুমি একবার আসতে পারবে? পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গেছে আর আমাদের অদ্ভুত সব প্রশ্ন করছে। আমরা তো কিছুই বুঝতে পারছি না। মানে আত্মহত্যা? কি বলছো তুমি এসব? কি করে হলো? আমি ঠিকানাটা পাঠাচ্ছি, প্লিজ চলে এসো। কাকু হয়তো কিছু বুঝতে পারবেন। আমাদের মাথা কাজ করছে না গো, প্লিজ তাড়াতাড়ি এসো। এই বলে সৌম্য ফোন রেখে দেয়। রিনি চিন্তায় পড়ে যায়। তার বাবা মা এখানে ঘুরতে এসেছে,
এই সব ঝামেলায় জড়ানো একদমই ঠিক নয়। তাছাড়া সৌম্য তার অফিসের সহকর্মী, কিন্তু বাকিদের সঙ্গে তো তার তেমন সম্পর্ক নয়। তবুও কেউ বিপদে পড়েছে জেনে এড়িয়ে যাওয়া কি ঠিক হবে? কি ব্যাপার বলতো রিনি, কি হয়েছে? বাবা, পুজোর আরেকজন আয়োজক ত্রিদীপ, সে নাকি আত্মহত্যা করেছে। সৌম্যদা বলছে তুমি একবার গেলে ভালো হয়, তবে তুমি কিন্তু না গেলেও পারো। সত্যি বলছি বাবা, এসব ঝামেলার মধ্যে পড়ার কোনো দরকার নেই। তোর বাবা শুনবি তুই ভাবছিস? চল তো, আমিও যাব। ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। ত্রিদীপের ফ্ল্যাটে পৌঁছতে অমলেন্দুদের প্রায় রাত 11:15 বেজে গেল। অ্যামস্টেলভিনের একটা 8তলা বিল্ডিংয়ের টপ ফ্লোরে থাকতো ত্রিদীপ। ডাচ পুলিশ ইতিমধ্যেই এসে গেছে। রিনি, অমলেন্দু আর সুনন্দা ধীরে ধীরে ভিতরে ঢুকলেন। ফ্ল্যাটটা এলোমেলো, আধখোলা ক্যাবিনেট, মেঝেতে কাগজ ছড়ানো, যেন আত্মহত্যার আগে ত্রিদীপ কিছু খুঁজছিল। সৌম্যর মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ। শ্রেয়সী চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। অরুণাভ এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। কাকু, কাকিমা, ধন্যবাদ আসার জন্য। আমি অফিসারকে জিজ্ঞেস করেই আপনাদের ডেকেছি। আসলে এখানে নন ফ্যামিলি মেম্বারদের ঢোকা মানা, কিন্তু ত্রিদীপ একাই থাকতো, তাই ওরা আমাদের জানিয়েছে। ত্রিদীপ নিজেকে ব্যালকনি থেকে। আচ্ছা, পুলিশ কি বলছে? সুইসাইড সন্দেহ করছে ওরা। সুইসাইড মানে মানে সুইসাইড নোট লিখে রেখে গেছে নাকি কিছু? না, কিন্তু পুলিশ বলছে কোনো ফোর্সড এন্ট্রি চিহ্ন নেই, তাই এটা সুইসাইডই। কেউ ঠেলে দিলে বডির অবস্থা দেখে বোঝা যেত। অমলেন্দু চারদিকে একবার চোখ বুলিয়ে দেখলেন। পুলিশ ত্রিদীপের বেডরুম সিল করে দিয়েছে। তিনি এগিয়ে গেলেন ইনভেস্টিগেটিং অফিসার পল ভ্যান্ডার ওয়াইকের দিকে। Hello officer, I am Omolendu Chatterjee, retired from Calcutta Detective Department. May I ask something? Hello, Kununui Latte Pratan? I mean later, after the preliminary investigation. Of course. Just wanted to ask about the post-mortem report of the girl. I'm not supposed to discuss this. You being an ex-cop must know that. Absolutely. It's just I have seen a similar case before. Toxicology might confirm something. পল এবার অমলেন্দুকে মনোযোগ দিয়ে দেখলেন, চোখে এক ধরনের কৌতূহল। Mr. Omolendu Chatterjee. Well, Mr. Chatterjee, the postmortem shows no trauma. It was an heart attack. Did Srijita have a heart condition? Not exactly, but her general physician noted chronic low potassium levels. That Might have been further depleted with. Thank you, Mr. Paul. I'll let you continue. অমলেন্দুর মনে যে সন্দেহ গেঁথেছিল তা আরও দৃঢ় হলো। সুনন্দা, তোমার শিকদার বাগানের কেসটা মনে আছে? প্রপার্টি ডিসপিউট? হ্যাঁ, বড় ছেলের হঠাৎ হার্ট অ্যাটাক, তারপর সম্পত্তি ট্রাস্টে চলে যায়। ছোট ছেলে মামলা করেছিল। সেই কেসটার কথাই বলছো তো? ঠিক তাই। আর বড় ছেলের স্ত্রী সন্দেহ করেছিল ফাউল প্লে। আর শেষে জানা গেল ওকে থ্যালিয়ামে এক্সপোজ করা হয়েছিল। মানে তুমি বলছো এখানেও? হ্যাঁ, আমি যদি ভুল না হই, সৃজিতা হয়তো থ্যালিয়ামের সংস্পর্শে এসেছিল। ওর পটাশিয়াম লেভেল কম ছিল। আর থ্যালিয়াম পটাশিয়াম ডিপেন্ডেন্ট সেল প্রসেসগুলোর মধ্যে ইন্টারফেয়ার করে হার্টের ইনস্টেবিলিটি বাড়াতে পারে, বিশেষ করে যাদের রক্তে পটাশিয়াম কম থাকে।
এক্স্যাক্টলি। রিনি বাবা মায়ের কথায় অবাক হয়ে এগিয়ে আসে। থ্যালিয়াম, ইন্ডাস্ট্রিয়াল পয়জন, এত সহজে পাওয়া যায় নাকি? ল্যাব গ্রেড কেমিক্যাল এখানকার ইউনিভার্সিটির রিসার্চ ল্যাব অ্যান্টি গ্লাস রেস্টোরেশনের দোকানে পাওয়া যেতেই পারে। অ্যান্টি গ্লাস? পুরনো আয়না স্টেইনড গ্লাসে থ্যালিয়াম কম্পাউন্ড ব্যবহার করা হতো। রেস্টোরেশনের জন্য কিছু দোকানে এখনো থাকতে পারে। প্লাস অনলাইন কেমিক্যাল মার্কেট প্লেস আছে, তবে বায়ারকে ভেরিফাইড রিসার্চার হতে হয়। তাই যেই অ্যাক্সেস করেছে তার নিশ্চয়ই ক্রেডেনশিয়াল আছে। মানে এমন কেউ একজন যার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে? বা এমন কেউ যে তার ঘনিষ্ঠ। আর আর ত্রিদীপের আত্মহত্যা, ওটাও কি থ্যালিয়ামের সঙ্গে যুক্ত? না না, ওভাবে থ্যালিয়াম কাজ করে না, তাই না সুনন্দা? না, থ্যালিয়ামের কাজ নয়। তবে বুঝতে হবে ত্রিদীপ ঠিক কী পরিস্থিতির মধ্যে ঝাঁপ দিয়েছিল। প্ল্যান করা নাকি হঠাৎ সিদ্ধান্ত? জানি না ত্রিদীপের কোনো মেন্টাল হেলথ ইস্যুস ছিল কিনা। ডিপ্রেশন, পার্সোনাল স্ট্রেস সবই তো ধোঁয়াশা। ফ্ল্যাটটা যদি একবার ঘুরে দেখা যেত। ল্যাপটপটাও সিজ করে নিয়েছে। কাকু, পুলিশ বলছে আমাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে সৃজিতা, আজ ত্রিদীপ। ভয় পেও না, ওটা নিয়ম। তোমরা আয়োজক, তাই ওরা তোমাদের কাছ থেকে শুনতে চায়। আচ্ছা সৌম্য, ত্রিদীপ কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় ছিল? কিছু বলেছিল? শ্রেয়সী হঠাৎ উঠে দাঁড়ায়, মুখে আতঙ্কের ছাপ। কাকু, আমি শ্রেয়সী। ত্রিদীপ আমাকে কাল রাতে ফোন করেছিল, বলছিল আমার ভয় লাগছে, সৃজিতার মতন আমিও মরে যাব। আমি ভেবেছিলাম শকে এসব বলছে, আমি বুঝতে পারিনি। অনেক সময় কাছের মানুষের মৃত্যুতে মানসিক ধাক্কা লাগে, তবে তার জন্য আত্মহত্যা, এটা একটু ফারফেচড কথা। কাল যদি পারো রিনির ফ্ল্যাটে এসো তোমরা, তোমাদের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। অবশ্যই কাকু, আমরা সবাই আসবো। আজ বৃহস্পতিবার, রোববার আসবো। কাল আমার একটা জরুরি অফিসের কাজ আছে, কাল কিছুতেই পারবো। নিশ্চয়ই, তাছাড়া কাল তো থানাতেও যেতে হবে। অমলেন্দু জানেন তদন্তে সরাসরি হস্তক্ষেপ করা যায় না, কিন্তু পলের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওরা সৃজিতার মৃত্যু ন্যাচারাল বলে ধরে নিয়েছে। টক্সিকোলজি করবে কিনা কে জানে। Mr. Chatterjee, I was talking to my friend Paritosh Gupta of Mumbai Police. He knows you well. Oh yes, we worked together on a case almost 7 years ago. Paritosh is my school friend. His father lived here for years. We kept in touch. We often exchanged notes. He spoke highly of you. That's kind of him. He's a sharp officer. I would like to know about the Akhtar talk. I mean, suspicion. Definitely, but can we talk somewhere else? Good. We'll call you in a day or two. As for you all, please come to the station tomorrow morning. My team has collected everything. This flat will now be sealed. See you, Mr. Chatterjee. Officer, may I have an informal look around? Yeah, but only you. অমলেন্দু বাকিদের বাইরে অপেক্ষা করতে বলে ফ্ল্যাটটা ঘুরে দেখলেন। একটা ঘর, রান্নাঘর, ছোট লিভিং এরিয়া আর লাগোয়া ব্যালকনি। সেরকম কিছু চোখে না পড়লেও হঠাৎ এক বইয়ে তার চোখ আটকে যায়। টেবিলের উপর রাখা কেমিক্যাল টক্সিকোলজি, আ ফরেন্সিক প্রাইমার। দেখে তিনি আশ্চর্য হলেন। বইটা সাবধানে রুমাল দিয়ে তুলে উল্টে পাল্টে দেখলেন। নতুন বই,
স্পাইন অক্ষত, কিন্তু কিছু জায়গায় আবার আন্ডারলাইন করা। ত্রিদীপ হঠাৎ এরকম বই পড়বে কেন? দেখি একবার পলবাবুকে বলে দেখি। মিস্টার পল, ক্যান ইউ চেক দিস বুক ফর ফিঙ্গারপ্রিন্টস? Yeah, sure. Is anything wrong? This book doesn't match Tridip's interests. If he was reading this, there would be more like it, officer. But still looks like suicide, Mr. Chatterjee. Maybe, but I would recommend toxicology for both bodies. I think you will find something if you know what to look for. অমলেন্দু ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। বাইরে বাকিরা অপেক্ষা করছিল। ত্রিদীপের মৃত্যু এক অদ্ভুত প্রশ্ন রেখে গেছে। একজন স্বাভাবিক মানুষ হঠাৎ নিজের প্রাণ কেন নিতে চাইবে? বৃষ্টিটা যেন আরো জোরে নামল। বিদ্যুতের আলোয় জলের ফোঁটা ঝিলমিল করছে। অচেনা শহরে রহস্যের এই জালে যে তিনি এত দূর জড়িয়ে পড়বেন, অমলেন্দু হয়তো তা ভাবতেও পারেন। রবিবারের সকাল, বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু কুয়াশা পুরোপুরি কাটেনি। পুলিশ এখনো পর্যন্ত অমলেন্দুর সঙ্গে যোগাযোগ করেনি। রিনির ফ্ল্যাটের পরিবেশ গম্ভীর। পরপর এমন দুটো মৃত্যু স্বাভাবিকভাবেই সবাইকে নাড়া দিয়ে গেছে। অমলেন্দু সকাল থেকেই লেখালেখি করছেন, চেন অফ ইভেন্টসগুলো আবার সাজিয়ে নিচ্ছেন। সুনন্দাও ল্যাপটপ নিয়ে বসে আছেন। রিনি চা বানাতে ব্যস্ত, কিন্তু তারও মন অস্থির। আচ্ছা বাবা, কাল তুমি ত্রিদীপের ব্যাপারে কি বলছিলে? ইটস জাস্ট এ হাঞ্চ। ত্রিদীপকে পুজোর দিন লক্ষ্য করেছিলাম, কথাও বলেছিলাম। হি সিমড ফাইন। যদি বড় কোনো সাইকোলজিক্যাল অসুখ থাকতো তাহলে সৃজিতার ডেড বডি দেখে অন্যভাবে রিয়্যাক্ট করতো, বাট হি ওয়াজ কম্পোজড। সুতরাং হঠাৎ এমন কি হতে পারে যে সুইসাইড করবে, আনলেস হি ইজ পুশ টু ডু সো। আর কিছু হ্যালুসিনোজেনিক কম্পাউন্ড আছে যেগুলো ইনহেল করলে বা স্কিনে অ্যাবজর্ব হলে খুব দ্রুত কাজ করে। মানুষের মেমরি, জাজমেন্ট, ইমোশনাল রেগুলেশন সব এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে এমন প্যানিক সেট ইন করতে পারে যে মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলে। কথা শেষ হবার আগেই ফ্ল্যাটের বেলটা বেজে উঠল। সৌম্য আর শ্রেয়সী হাজির। ওরা জানালো অরুণাভ গাড়ি পার্ক করার জায়গা খুঁজে পাচ্ছে না, একটু দূরে রেখে হেঁটে আসবে। বসো, তোমরা ঠিক আছো তো? ঠিক কি আর থাকা যায়? কেন জানি না ভয় করছে খুব। মনে হচ্ছে এবার আমার পালা নয় তো। না না, এরকম ভেবো না। আমরা তো চেষ্টা করছি সত্যিটা বের করার। চিন্তা করো না, সব জানা যাবে। জানা যাবে মানে? বুঝতে পারলাম না। আমরা কি কিছু মিস করছি? মানে আপনারা কি কোনো ফাউল প্লে সাসপেক্ট করছেন? সেসব কথা পরে হবে। আগে বলো তো, পুজোর শুরুটা কিভাবে করেছিলে তোমরা? বন্ধুরা একে অপরকে চিনলেই বা কিভাবে? তোমাদের সবার বাড়ি কি কলকাতায়? শ্রেয়সী যেন উত্তর দেবার জন্য তৈরি হয়েছিল। না না, আমি ওদের কাউকেই চিনতাম না আসলে। এখানে আসার পরেই আলাপ হয়েছে। আমার বাড়ি উত্তরবঙ্গে, মালবাজারে। চেনেন? খুব ভালো করে। আমার মামার বাড়ি তো ওডলা বাড়িতে। কতবার গেছি মালবাজারে। তো তোমার বাড়িতে কে কে আছে? মা আর আমি। চা বাগানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন মা। বাবা নেই। আমার যখন 13 বছর উনি তখন মারা যান। ওহো, সরি, প্লিজ কিছু মনে করো না। না না, এখন তো অনেক বছর কেটে গেছে, এখন আর মনে পড়ে না। আর সৌম্যদা, তুমি? আমি পুরো উত্তর কলকাতার ছেলে, বাগবাজারে, জয়েন্ট ফ্যামিলি। আর তোমার ফিয়ন্সের কথা বললে না তো? জানো বাবা মা, আগামী বছর সৌম্যদার বিয়ে। ওর গার্লফ্রেন্ড এক্সেপশনালি
খুব ভালো খবর তো, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি তোমাদের। আচ্ছা, এবার কাজের কথায় ফিরি। তোমরা বন্ধুরা একে অপরকে চিনলে কিভাবে? আমি, অরুণাভ, সৃজিতা আর ত্রিদীপ একই কলেজে পড়েছি। অরুণাভ আর সৃজিতা ব্যাচমেট ছিল। অরুণাভ ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সৃজিতা সফটওয়্যার। আমি ওদের সিনিয়র। আর ত্রিদীপ ছিল কম্পিউটার সায়েন্সের ছাত্র। কিন্তু আমাদের মধ্যে ইকুয়েশন ভালোই ছিল। তো তোমরা একসাথেই অ্যামস্টারডামে এসেছিলে? না না, আমি তো 1 বছর হলো এসেছি মাত্র। ইঞ্জিনিয়ারিংয়ের পর আমি বেঙ্গালুরু চলে গেছিলাম। তখন শুধু ত্রিদীপের সঙ্গেই যোগাযোগ ছিল। ত্রিদীপের কথা বলতে বলতে সৌম্যর গলায় হঠাৎ কম্পন। অনেক বছরের বন্ধু তারা, কিন্তু ত্রিদীপ যে এমন কিছু করতে পারে সেটা কল্পনাও করেনি সৌম্য। আমি 8 বছর আগে অ্যামস্টারডামে আসি প্রজেক্ট নিয়ে। পরে আমাদের টিমে একটা রিকোয়ারমেন্ট তৈরি হলে আমি ত্রিদীপকে জানাই। ও তখন দিল্লিতে একটা অন্য কোম্পানিতে ছিল। এখানে অ্যাপ্লাই করে আর পেয়েও যায়। আর সৃজিতা, অরুণাভ ওরা? ঠিক তখনই অরুণাভ ভেতরে ঢোকে। নিজের নাম শুনে থমকে দাঁড়ায়, কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আমি তো গাড়ি পার্ক করার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু দেরি হলো। আমি কিছু জানি না। অমলেন্দু অরুণাভর আচরণে একটু অবাক হলেন। না, আমরা তো শুধু তোমাদের গল্প শুনছিলাম। মানে তোমাদের আলাপ কিভাবে হয়েছিল, কিছু করার কথা তো হয়নি? অরুণাভ যেন একটুখানি হাঁফ ছেড়ে বাঁচল। চোখ নামিয়ে সৌম্যর পাশে গিয়ে দাঁড়ালো। সুনন্দা আর চোখে তাকালেন অমলেন্দুর দিকে। আরে অরুণাভ, বসো বসো, আমরা এমনি গল্প করছিলাম। তো সৌম্য, তুমি কি যেন বলছিলে? ওই তো সৃজিতা আর অরুণাভ পরে এসেছে আলাদা আলাদা। অরুণাভ একটা ফার্মাসিউটিক্যাল ফার্মে কাজ করে, আর সৃজিতা একটা লোকাল সফটওয়্যার কোম্পানিতে। ও কিন্তু ভিসা স্পন্সরশিপ নিয়ে এসেছিল এখানে, উইচ ইজ ভেরি রেয়ার। সোশ্যাল মিডিয়া দৌলতে আবার রিকানেকশন হয়েছিল আমাদের। ওদের আসার ব্যাপারে মাঝে মাঝে আমাদের যোগাযোগ ছিল না, ওই সোশ্যাল মিডিয়া থেকেই জানতাম। সৌম্যদা এখানে থাকে, ব্যাস এইটুকুই। সৌম্যর কথা মাঝখানেই কেটে দিল অরুণাভ। মনে হলো বেশ নার্ভাস। বুঝলাম। আচ্ছা, তোমরা কেউ জানতে কি যে সৃজিতার লো পটাশিয়াম লেভেল ছিল, মানে ক্রনিক লো লেভেল? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানতাম, তাই না? কেন জিজ্ঞেস করছেন? ওর তো হার্ট অ্যাটাক হয়েছিল, তাই না? তুমি কি করে জানলে যে সৃজিতার হার্ট অ্যাটাক হয়েছিল? পোস্টমর্টেম রিপোর্ট তো পুলিশ এখনো জানায়নি। অরুণাভর মুখ দেখে মনে হলো কেউ যেন সমস্ত রক্ত শুষে নিয়েছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো। আমি না একদম ভুলে গিয়েছিলাম। আসলে কাল আমার একটা আর্জেন্ট প্রেজেন্টেশন আছে, একটা স্লাইড বানানো এখনো বাকি। আমি পরে কথা বলবো আপনাদের সঙ্গে। বলেই তাড়াহুড়ো করে এক প্রকার পালালো অরুণাভ। তার এই আকস্মিক পরিবর্তন সবার চোখে পড়ল। হঠাৎ করে পালিয়ে গেল কেন? আর সৃজিতার মৃত্যুর কারণ তো পুলিশ অমলেন্দু ছাড়া কাউকেই বলেনি। অরুণাভ কি কিছু জানে, নাকি সে নিজেই